completing this class. I'll provide you recorded class as well as PDF file. So আজকের এই ক্লাসটিতে আমরা যে বিষয়গুলো শিখবো সেটা হচ্ছে মডাল ভার্বের ব্যবহার। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। ইংলিশ ল্যাঙ্গুয়েজে অনেক বড় একটা জায়গা দখল করে নেয় এই মডাল ভার্ব। মডাল ভার্ব সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট বা সঠিক ধারণা থাকলে যে কোনো কথা ইংলিশে খুব সহজেই এক্সপ্রেস করা যায়, অর্থাৎ প্রকাশ করা যায়। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। এগুলো কি, কিভাবে ব্যবহার হয়, একবার আপনারা যদি মনোযোগ দিয়ে ক্লাসটি করেন, লাস্ট পর্যন্ত থাকেন, মডাল ভার্ব নিয়ে কোনো ধরনের কনফিউশন থাকবে না। এবং দেখবেন এই মডাল ভার্ব সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট থাকলে ল্যাঙ্গুয়েজটা অনেক বেশি সহজ মনে হবে আমাদের কাছে। সো হিয়ার ইউ ক্যান সি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। প্রত্যেকে বোঝার চেষ্টা করেন। আমরা আগে ক্লাসটা একটু কাভার করি, তারপর আপনাদের সাথে কথা বলবো। যে কোনো কোশ্চেন থাকলে আমি নিব। Okay. So, modals are auxiliary verb. They are used with main verb to give additional meaning to the main verb. Try to understand here. এখানে কি বলছে দেখেন, মডালটা কি, ডেফিনেশনটা কি বলছে। মডালস হচ্ছে, এই মডালগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি মানে কি? অক্সিলারি মানে হচ্ছে হেল্পিং ভার্ব। হেল্পিং মানে কি? সাহায্যকারী ভার্ব। সাহায্যকারী ভার্ব কি? যে ভার্বটি অন্য একটি মেইন ভার্বের পূর্বে বসে, অর্থাৎ আগে বসে সেন্টেন্স গঠনে সাহায্য করে। দে আর ইউজড উইথ মেইন ভার্ব টু গিভ অ্যাডিশনাল মিনিং টু দ্য মেইন ভার্ব, অর্থাৎ দে আর ইউজড, তারা ব্যবহৃত হয় মেইন ভার্বের সাথে অতিরিক্ত অর্থ দিতে মেইন ভার্বকে। তো এইখানে কি বলছে দেখেন, এই অধ্যায়ে মডালগুলোর নিজস্ব অর্থ অনুসারে বাক্য গঠিত হবে। তবে মডালের পর কিন্তু ভার্ব সর্বদাই বেস ফর্মে বসবে, কখনো পরিবর্তন হবে না। অর্থাৎ ভার্বের সাথে এস, ইএস, ডি, ইডি, আইএনজি এগুলো বসানো যাবে না। অ্যাকচুয়ালি বিষয়গুলো কেমন আমি আপনাদের একটু বুঝিয়ে বলি। দেখেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা, আমি যদি ইংলিশে কথা বলতে চাই, ইংলিশ এক্সপার্ট হতে চাই, ফ্লুয়েন্ট হতে চাই, আমরা কম্পালসারি বিষয় হিসাবে টেন্স শিখি। আপনারা প্রত্যেকেই জানেন ইংলিশ ল্যাঙ্গুয়েজে তিন প্রকার টেন্সের স্ট্রাকচার আছে: পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। প্রত্যেকটা টেন্সের আবার চারটি করে পার্ট বা ক্লাসিফিকেশন থাকে: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। অ্যাজ ইউজুয়াল অক্সিলারি বা হেল্পিং ভার্ব বলতে আমরা কোন ভার্বগুলোকে চিনি বা জানি? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড এগুলোকে আমরা চিনি। অর্থাৎ একটা বিষয় মনে রাখেন, এই যে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, এই ভার্ব হচ্ছে প্রধানত দুই ধরনের হয়। একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, একটা হচ্ছে মডাল অক্সিলারি। ঠিক আছে, অক্সিলারি ভার্ব যেটা, এটা কি হয়? এই ভার্বটা হচ্ছে, দেয়ার টু টাইপস। নাম্বার ওয়ান, প্রাইমারি অক্সিলারি, প্রাইমারি। আরেকটা হচ্ছে মডাল। এই প্রাইমারি অক্সিলারি কোনগুলো? এইগুলো হচ্ছে আপনার ওই অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড। এগুলো হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। এই ভার্বগুলো আমরা কোথায় বসে? এই ভার্বগুলো টেন্সের বিভিন্ন স্ট্রাকচারে বসে। যেমন অ্যাম, ইজ, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বসে, ওয়াজ, আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সে বসে, হ্যাভ, হ্যাজ, হ্যাড পারফেক্ট টেন্সগুলোতে বসে, ডু, ডাজ, ডিড প্রেজেন্ট বা পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্সগুলোকে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করার জন্য বসে। তো এই ভার্বগুলো কিন্তু আবার মেইন ভার্ব হিসাবেও বাক্যে ব্যবহৃত হতে পারে, আমি আপনাদের প্রিভিয়াস ক্লাসে দেখিয়েছি। কিন্তু যখন এই অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসাবে বসে, এদের পরে একটা মেইন ভার্ব থাকে। যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এর পরে যে মেইন ভার্বটা থাকে তার সাথে আইএনজি হয়। হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, যেমন ভার্বের সাথে ডি, ইডি, টিএন এই ধরনের কিছু লেটার যুক্ত হয়। ডু, ডাজ, ডিড এটা প্রেজেন্ট বা পাস্ট ইনডিফিনিট টেন্সে মেইন ভার্বের পূর্বে বসে আর কি, বাক্যকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার জন্য। তাহলে এইগুলোকে বলছি প্রাইমারি অক্সিলারি ভার্ব। আর মডাল অক্সিলারি কোনগুলো? মডাল অক্সিলারি হচ্ছে ক্যান, খুড, মে, মাইট,
shall, should, will, would, must। দেখেন এখানে যে 9টি ওয়ার্ড লিখছি, এই 9টি অক্সিলারি ভার্ব হচ্ছে মেইন মডাল অক্সিলারি ভার্ব। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট। এই 9টি হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। ওকে, অর্থাৎ এই ভার্বগুলো একটা মেইন ভার্বের পূর্বে বসে। কিন্তু এই প্রাইমারি অক্সিলারি ভার্বগুলোর পরে যে মেইন ভার্বগুলো বসে, অর্থাৎ যেগুলো অ্যাকচুয়ালি টেন্স এর বিভিন্ন স্ট্রাকচারে ব্যবহৃত হয়, সেই মেইন ভার্বগুলোর কিন্তু ফর্মের চেঞ্জ হয়। কখনো ভার্বের সাথে আইএনজি, এস, ইএস, ডি, ডি, ইডি, টিএন এই ধরনের কিছু ফর্মের চেঞ্জ হয়। কিন্তু মডাল অক্সিলারি ভার্বের পর যে মেইন ভার্বটা বসে, সেই ভার্বের ফর্মের কখনো চেঞ্জ হয় না। সেই ভার্বটা অলওয়েজ বেস ফর্ম বা রুট ফর্মে বসে। এই মডালের আরেকটা আরেকটা ফর্ম হচ্ছে সেমি মডাল অক্সিলারি ভার্ব। এই মডাল অক্সিলারি থেকে আরেকটা ক্লাসিফিকেশন বের হয় অক্সিলারি ভার্বের, যেটাকে বলে সেমি মডাল অথবা সুডো মডাল। বোঝার চেষ্টা করেন, এই সেমি মডাল বা সুডো মডাল কি। এটাকে বলছে সেমি মডাল অর্থাৎ অর্ধ মডাল। মানে এই ভার্বগুলো ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব মানে দুটো ওয়ার্ড মিলে একটা অর্থ দেয়। এই ওয়ার্ডগুলো ফ্রেজাল ভার্ব। আবারও বোঝার চেষ্টা করেন, এই ভার্বগুলোর চেহারা প্রাইমারি অক্সিলারির মতো, কাজ করে মডাল অক্সিলারির মতো। সেমি মডাল ভার্বটা কি আমাকে বুঝতে হবে। এই ভার্বটা এমন একটা ভার্ব যে ভার্বকে দেখতে প্রাইমারি অক্সিলারির মতো লাগে, কিন্তু কাজ করে মডাল অক্সিলারির মতো। যেমন সেমি মডাল কোনগুলো? যেমন অ্যাম টু, বোঝার চেষ্টা করেন, ইজ টু, আর টু, দেখেন ওয়াজ টু, ওয়ার টু। তাহলে অ্যাম, ইজ আর ওয়াজ আর কি প্রাইমারি অক্সিলারি ভার্ব। এদের সঙ্গে এক্সট্রা একটা ওয়ার্ড যুক্ত হচ্ছে টু। অ্যাম টু একসাথে একটা ফ্রেজাল ভার্ব, বা এটাকে বলা হচ্ছে সেমি মডাল ভার্ব। কেন? এদের দেখতে প্রাইমারি অক্সিলারির মতো লাগছে। আবার দেখেন এই যে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, ডেয়ার টু, হ্যাঁ, নিড টু। এই যে ভার্বগুলো, উড লাইক টু, হ্যাড বেটার, উড রেদার। হ্যাঁ, এরপর হচ্ছে বি সাপোজ টু। বি বলতে অ্যাম, ইজ, আর, অজ, অয়ার একসাথে সবগুলোকে বি ভার্ব বলা হয়। বি সাপোজ টু, বি গোয়িং টু। এই যে ভার্বগুলো আমি লিখছি এখানে, এইগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় সেমি মডাল অক্সিলারি ভার্ব। প্রত্যেকে মনোযোগ দিয়ে বুঝবেন। অর্থাৎ এদের চেহারা অনেকটা প্রাইমারি অক্সিলারির মতো, কিন্তু এরা কাজ করে মডাল অক্সিলারির মতো। কাজ করে মডালের মতো মানে কি? মডাল ভার্বের পর যেমন মেইন ভার্বটা বেস ফর্মে থাকে, রুট ফর্মে থাকে, মেইন ভার্বের ফর্মের চেঞ্জ হয় না। এই অ্যাম টু এগুলো কি সবই অক্সিলারি। এই প্রাইমারি বলেন, মডাল বলেন, সেমি মডাল বলেন, সবই অক্সিলারি। অক্সিলারি মানে কি? একটা মেইন ভার্বের পূর্বে এগুলো বসবে, এগুলো একা একা বসতেছে না, একটা মেইন ভার্বের আগে বসবে। অর্থাৎ এগুলোর পরে একটা মেইন ভার্ব বসবে। যখন এগুলোর পরে মেইন ভার্ব বসছে, আমার প্রাইমারি অক্সিলারি ভার্বগুলোর ক্ষেত্রে, যখন এই প্রাইমারি অক্সিলারি ভার্বগুলোর পরে একটা মেইন ভার্ব বসে, যারা একদমই দুর্বল, বোঝার চেষ্টা করেন, সেই ভার্বগুলোর ফর্মের চেঞ্জ হয়। কখনো ভার্বের সাথে এস, ইএস, ডি, ইডি, আইএনজি মেইন ভার্বগুলোর সাথে ফর্মের চেঞ্জ হয়। কিন্তু এই মডাল বা সেমি মডাল অক্সিলারি ভার্বের পর যখন একটা মেইন ভার্বের ফর্ম বলবে, তখন সেটার ফর্মের কোনো চেঞ্জ হয় না, সেটা বেস ফর্ম বা রুট ফর্মে থাকে। দ্যাট ইজ দ্য থিংস। এখন এতগুলো ভার্ব বা এই অক্সিলারি ভার্ব আমাকে জানতে হবে কেন, বুঝতে হবে কেন? দেখেন, আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা পারি না কেন? আমরা সময়ের পরিবর্তন করতে পারি না, কথার পরিবর্তন করতে পারি না, কালের পরিবর্তন করতে পারি না। অর্থাৎ বিষয়টা কেমন, বোঝার চেষ্টা করেন। আমি টেন্স কেন কেন শিখি? টাইমের পরিবর্তন করার জন্য। টাইমের পরিবর্তন মানে কি? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। মনে করেন একটা বাক্য কিভাবে গঠিত হচ্ছে। ফর এক্সাম্পল, আই ইট রাইস, আমি ভাত খাই। প্রত্যেকে বোঝেন, আই ইট রাইস। হি প্লেইজ ফুটবল, সে ফুটবল খেলে। ওকে, সে ড্রাইভস আ কার, সে একটা গাড়ি চালায়। হি ড্রস, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার,
হি ড্রস আ পিকচার, সে একটা ছবি আঁকে। ওকে, তো এইখানে মনে করেন আমি চারটা সেন্টেন্স লিখলাম। রহিম স্পিক্স ইংলিশ, রহিম ইংরেজি বলে। এখানে আমি পাঁচটি সেন্টেন্স লিখলাম। এই যে সেন্টেন্সগুলো লিখলাম, সাবজেক্ট আই, হি, শি বা রহিম আছে। এরপরে ভার্ব আছে ইট, প্লে, ড্রাইভ, ড্র, স্পিক, এগুলো ভার্ব আছে। দেন অবজেক্ট, এই যে রাইস আছে, ফুটবল আছে, আখার, পিকচার, ইংলিশ, এগুলো আছে। তো এগুলো কি, এগুলো সবই কমপ্লিট সেন্টেন্স। এই সেন্টেন্সগুলোর বাংলা অর্থটা কি? কথাটা বোঝেন, এই বাক্যগুলোর বাংলা অর্থ কি? যে আমি ভাত খাই, সে ফুটবল খেলে, সে গাড়ি চালায়, সে ছবি আঁকে, রহিম ইংরেজি বলে। অর্থাৎ আমি যদি আপনাদেরকে বলি, যারা জানেন টেন্স বোঝেন এগুলো কোন টেন্সে লেখা আছে, আপনারা প্রত্যেকেই বলবেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কেন? একটা কাজ অ্যাজ ইউজুয়াল হয়, রেগুলার ওয়েতে হয়, প্রতিদিন কোনো কাজ চলে, এটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে থাকি। কিন্তু বোঝার চেষ্টা করেন, আপনি যখন প্র্যাকটিক্যালি কারোর সাথে কনভারসেশন করবেন, আপনি যখন প্র্যাকটিক্যালি কনভারসেশন কারোর সাথে কমিউনিকেশন করবেন, তখন একটা স্টেবল পজিশনে টাইমকে রেখে আপনি এগোতে পারবেন না। আপনার সময়ের পরিবর্তন করতে হয়, কথার পরিবর্তন করতে হয়, কালের পরিবর্তন করতে হয়। বোঝার চেষ্টা করেন, আপনার সময়ের পরিবর্তন করতে হয়, কথার পরিবর্তন করতে হয়, কালের পরিবর্তন করতে হয়। আর এই পরিবর্তন অনুযায়ী ভার্বকে ইউজ করতে হয়। এই ভার্বকে আমরা ইনস্ট্যান্টলি আমাদের কথার সাথে নিয়ে আসতে পারি না বলে ইংরেজিতে কথা বলতে পারি না। বিষয়টা কেমন? আমি এই এই এক্সাম্পলটা আমি আগেও আপনাদের দেখিয়েছি। আমি যদি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল আপনাদের দেই, মনে করেন এ এবং বি দুটো পার্সন, দুইজন মানুষ। ফর এক্সাম্পল, দে আর ফ্রেন্ডস, তারা বন্ধু। হ্যাঁ, একটা জায়গায় থাকে। তো এ বি কে বলছে, তুমি কি রাতে ভাত খেয়েছো? মনে করেন সন্ধ্যাবেলায় এ বাইরে গিয়েছে, বাইরে থেকে বাসায় আসলো, এসে বি কে জিজ্ঞাসা করছে, বি বাসাতেই আছে, সে বলছে তুমি কি রাতে ভাত খেয়েছো? এই বাক্যটা ইংলিশে কি হবে? খেয়েছো, গিয়েছো, করেছো, পড়েছো, এটা রিসেন্ট ওয়ার্ক প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারে লিখতে হয়। যে হ্যাভ ইউ, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, হ্যাভ ইউ ইটেন রাইস অ্যাট নাইট, হ্যাভ ইউ ইটেন রাইস অ্যাট নাইট, তুমি কি রাতে ভাত খেয়েছো? হ্যাভ ইউ ইটেন রাইস অ্যাট নাইট, এ বলল বি কে। বি উত্তর দিচ্ছে যে আই হ্যাভ নট ইটেন রাইস, আই হ্যাভ নট ইটেন রাইস, আমি ভাত খাইনি। এরপর বি উল্টে আবার একে জিজ্ঞাসা করছে, এ যেহেতু বাসায় আসছে, বি একে বলছে যে তুমি কি এখন ভাত খাচ্ছো? তুমি কি এখন ভাত খাইতেছো? অর্থাৎ তুমি কি এখন ভাত খাইতে যাচ্ছো? হ্যাঁ, মানে তুমি কি এখন ভাত খাবে? তো এই কথাটা একটা কন্টিনিউয়াস বা প্রোগ্রেসিভ মুডে বলছে যে তুমি কি এখন ভাত খাচ্ছো, খাইতেছো। অর্থাৎ আর ইউ, দেখেন, ইটিং রাইস নাও। এখন এ, দ্যাট আন্ডারস্ট্যান্ড হিয়ার, এ উত্তর দিচ্ছে যে আমি সকালে ভাত খেয়েছিলাম, এখন খাবো না। এ উত্তর দিচ্ছে কি? আই এট রাইস ইন দ্য মর্নিং। এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। করেছিলাম, গিয়েছিলাম, খেয়েছিলাম, লিখেছিলাম, পড়েছিলাম, এই কথাগুলো বলার ক্ষেত্রে সাবজেক্টের পর মেইন ভার্বের পাস্ট ফর্ম ইউজ করতে হয়। ওকে, সো আই এট রাইস ইন দ্য মর্নিং, আমি এখন খাবো না। আই উইল নট ইট রাইস নাও, আমি এখন ভাত খাবো না। এই পর্যন্তই আমার থাক। দেখেন, আমি এ এবং বি, দুইজন মানুষের ভিতর একটা কনভারসেশন, একটা সিম্পল কনভারসেশন ক্রিয়েট করলাম বা তৈরি করলাম। এই কনভারসেশনটিতে আমি একটি কমন ভার্ব ব্যবহার করেছি। প্রত্যেকটি বাক্যে আমি একটাই ভার্ব রেখেছি, সেটা কি? ইট। ইট মানে কি? খাওয়া। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, ইট মানে কি? খাওয়া। কিন্তু দেখেন, এই খাওয়া কথাটাকে, ইট মানে আমরা জানি খাওয়া, কিন্তু এই কনভারসেশনটা যখন আমি তৈরি করলাম খাওয়া শব্দটি দিয়ে, আমি কোথাও ইট ব্যবহার করিনি। দেখেন, কোথাও আছে ই এ টি ই এন, ইটেন, কোথাও আছে ই এ টি আই এন জি, ইটিং, কোথাও আছে এ টি ই এইট, আবার কোথাও আছে উইল ইট অর উইল নট ইট। দেখেন, ইটেন আছে, ইটিং আছে, উইল নট ইট আছে, এইট আছে, জাস্ট ইট কি কোনো বাক্যে আছে দেখেন তো? নেই। এটা কেন হলো? কেন আমি
খাওয়া কথাটাকে ইটেন বললাম, ইটিং বললাম, এইট বললাম, উইল নট ইট বললাম। কারণ যখন একজন আরেকজনের সাথে কনভারসেশন করছে, যখন একজন আরেকজনের সাথে কমিউনিকেশন করছে, তখন টাইমের পরিবর্তন হচ্ছে। আমি বাংলায় যখন বিভিন্ন টাইমে কথা বলছি, ওই কথাটা যখন আমি ইংলিশে ভাবছি বা ইংলিশে কনভার্ট করতে যাচ্ছি, ইংলিশে বলতে যাচ্ছি, ইনস্ট্যান্টলি, তাৎক্ষণিকভাবে যে ভার্বটাকে আমার ইউজ করতে হবে, যে টেন্সটাকে আমার নিয়ে আসতে হবে, এইটা আমরা ইনস্ট্যান্টলি নিয়ে আসতে পারি না বলেই ইংলিশে কথা বলতে পারি না। অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজটা মূলত কি, এই ভার্বের ফাংশন আর কিছুই না। এই যে আপনারা আমার কোর্সে ভর্তি হয়েছেন, টাকা দিয়ে ক্লাস করছেন, অ্যাডমিশন নিয়েছেন, এই যে বলেন স্পোকেন ইংলিশ শিখবে, স্পোকেন স্পোকেন ইংলিশ মানে কি? নাথিং, জাস্ট ভার্বের ফর্মের চেঞ্জ। আপনি একটা কথা বলছেন, সেই কথাটা যে টাইমে বলছেন, সেই টাইম অনুযায়ী কোন ফর্মটা, মানে আই মিন কোন ভার্বের ফর্মটি আপনাকে ইউজ করতে হবে, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। এইটা যারা প্রপার ওয়েতে ইউজ করতে পারবে, ব্যবহার করতে পারবে, ইনস্ট্যান্টলি যারা নিয়ে আসতে পারবে, যে আমার টাইমিংটা এরকম, এই টাইম অনুযায়ী আমি ঠিক V2 ব্যবহার করব, V3 ব্যবহার করব, বা অ্যাম ইজ আর প্লাস V4 ব্যবহার করব, এইটা যারা ইনস্ট্যান্টলি বুঝতে পারে, তারা ইংলিশ ল্যাঙ্গুয়েজে ডেভেলপ করতে পারবে, তারা এক্সপার্ট হতে পারবে খুবই কম সময়ের ভিতর। বাট এই জায়গাটায় প্রবলেমের কারণে আমরা মূলত ইংলিশে কথা বলতে পারি না। অর্থাৎ আগে আমাদের নিজেদের প্রবলেমটা ফাইন্ড আউট করতে হবে। আমি কথা বলতে চাই, কথা বলার চেষ্টা করছি, আমি পারছি না, আমার সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে টাইম অনুযায়ী সঠিক ভার্বের ফর্ম আমরা ইউজ করতে পারি না, আর কোনো কিছুই না, নাথিং লাইক দ্যাট। তো এইটা করতে হবে। আমি এই যে পর্যন্ত বললাম, এই পর্যন্ত কি আপনারা বুঝতে পেরেছেন আমি কি বললাম, যে আমাদের প্রবলেমটা কোথায়, আমরা কেন কথা বলতে পারি না, বুঝতে পারছেন? সো এইটা হচ্ছে মেইন থিংস। ওকে, সো এখন দেখেন, বোঝার চেষ্টা করেন। আমি আরেকটু সামনের দিকে আসি। এখন আমাদের ইংলিশে এই টাইমের পরিবর্তন করার জন্য, কথার বা কালের পরিবর্তন করার জন্য আমরা টেন্স শিখি। যেমন আমি যদি এখানে আরেকটু ফাংশনটা চেঞ্জ করি, ফর এক্সাম্পল, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, হি ড্রাইভস আ কার, সে একটা গাড়ি চালায়, এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি যদি বলি হি ড্রোভ আ কার, সে একটা গাড়ি চালিয়েছিল। হি উইল ড্রাইভ, হি উইল ড্রাইভ আ কার, সে একটা গাড়ি চালাবে। হি ইজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছে বা চালাইতেছে। হি ওয়াজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছিল। হি হ্যাজ ড্রিভেন এ কার, সরি, হি হি উইল বি ড্রাইভিং আ কার, হি উইল বি ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাতে থাকবে, এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। হি হ্যাজ ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়েছে। এখানে 7টা টেন্স আমার অলরেডি লেখা হয়ে গেছে। দেখেন, সাবজেক্ট হি, অবজেক্ট এ কার, প্রত্যেকটা বাক্যে সাবজেক্ট হি, অবজেক্ট এ কার। অর্থাৎ কথার পরিবর্তন, কালের পরিবর্তন বা সময়ের পরিবর্তনের জন্য পরিবর্তনটা মূলত কোথায় হয়েছে? ভিতরে ভার্বের ফর্মে। কোথাও ড্রাইভ, কোথাও ড্রপ, কোনো জায়গায় আমি লিখেছি উইল ড্রাইভ, আবার ইজ ড্রাইভিং, ওয়াজ ড্রাইভিং। অর্থাৎ এই অক্সিলারি ভার্ব আর মেইন ভার্বের ফর্মের পরিবর্তনের মাধ্যমে মূলত কথার, কালের বা সময়ের পরিবর্তনটা আমার এই জায়গায় হয়েছে। তো এইভাবে আমি যদি টেন্স জানি, এখানে আমার 7টা লেখা হয়ে গেছে। আমি যদি টেন্স জানি, সর্বোচ্চ সর্বোচ্চ কি করতে পারবো? 12টা টাইমে একটা পার্টিকুলার ভার্বকে আমি চেঞ্জ করতে পারবো, পরিবর্তন করতে পারবো। অর্থাৎ এই ড্রাইভ মানে যে চালানো, চালানো কথাটাকে আমি কতগুলো সেন্সে, কতভাবে, কত দিকে, কতগুলো টাইমে নিতে পারি বা বলতে পারি। এটা যে যত বেশি টাইমে এটাকে মডিফাই করতে পারবে, নিতে পারবে, সে তত দ্রুত ইংলিশে কথা বলা শিখতে পারবে। আমরা এই টাইম অনুযায়ী ভার্বটাকে ইউজ করতে পারি না বলেই কথা বলতে পারি না। তাহলে যদি টেন্স জানা থাকে, তাহলে সর্বোচ্চ ড্রাইভ মানে চালানো কথাটাকে 12ভাবে বলতে পারবো। যে আমি সে চালায়, সে চালিয়েছিল, সে গাড়ি চালাবে, সে চালাচ্ছে, চালাচ্ছিল, 12ভাবে বলতে পারবে। কিন্তু এই যে 12টা টাইম, 12টা টেন্স মনের সম্পূর্ণ ভাব বা হোল সেন্স প্রকাশ করার জন্য যথেষ্ট নয়। মনের সম্পূর্ণ ভাবটাকে আরো ডিটেলস এক্সপ্রেস করার জন্য বা প্রকাশ করার জন্য এই টেন্স এর পাশাপাশি আমাদের মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার শিখতে হবে। মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার শিখতে হবে। কেন? আমি যদি আপনাকে বলি সে গাড়ি চালাইতো, কোন টেন্স দিয়ে আপনি বলবেন? পাস্ট টেন্স মনে হচ্ছে? সে গাড়ি চালিয়েছিল, এটা পাস্ট টেন্সের স্ট্রাকচার। চালাতো,
তখন আপনাকে বলতে হবে হি উড ড্রাইভ অর হি ইউজ টু ড্রাইভ আ কার। আবার আমি যদি বলি আমার আজ গাড়ি চালানোর কথা ছিল, তাকে এই গাড়িটা চালাতে হয়েছিল, এই কথাগুলো আপনি কোনো টেন্স দিয়ে ওইভাবে অ্যাপ্রোপ্রিয়েটলি বলতে পারবেন না। তোমাকে অবশ্যই এই গাড়িটি চালাতে হবে, এখানে আপনার মাস্ট ভার্বের ব্যবহার করতে হবে। তাকে গাড়িটি চালাতে হয়েছিল, এখানে হ্যাড টু এর ব্যবহার করতে হবে। তাহলে এগুলো হচ্ছে মডাল বা সেমি মডালের ফাংশন। তাহলে ইংলিশ ল্যাঙ্গুয়েজে এই যে 9টার মতো মেইন মডাল আছে, আরও 9টার মতো প্রায় সেমি মডাল আছে, টোটাল 18টার মতো মডাল এবং সেমি মডাল ভার্ব আছে। তার মানে কি দাঁড়াচ্ছে, আমি কি বলছিলাম, দেখেন, 12টা টেন্সের স্ট্রাকচার, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। আমাদের 12টা টেন্সের স্ট্রাকচার প্লাস 18টা মডাল সেমি মডাল, টোটাল স্ট্রাকচার দ্বারা 30টা। মানে কি, 12টা টেন্সের ফাংশন যদি জানা থাকে আর 18টার মতো মডাল সেমি মডাল ভার্বের ব্যবহার যদি জানা থাকে, আমার টোটাল 30টা টাইমে একটা পার্টিকুলার ভার্বকে আমি মডিফাই করতে পারি, ডেভেলপ করতে পারি, পরিবর্তন করতে পারি। ড্রাইভ মানে চালানো, চালানো কথাটাকে চালানো কথাটাকে 30 ভাবে, 30 দিকে আমি নিতে পারি বা বলতে পারি। আর এইটা যদি কেউ করতে পারে, যে কোনো ভার্বকে যদি এই 30 ভাবে সে পরিবর্তন করতে পারে, হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বেঙ্গলি, ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। সো দ্যাট ইজ দ্য ফাংশন। এই জন্য বলছি এই মডেল শিখতে হবে। তো টেন্স আমি আপনাদের দেখিয়েছি, আপনারা টেন্সের ফাংশন জানেন। আজকের এই ক্লাসে আমরা এই মডেলটা নিয়ে আলোচনা করব ইন ডিটেইলসে। মডেলটা বোঝার চেষ্টা করব বা দেখার চেষ্টা করব। সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। মেজর মডেলস আর, অর্থাৎ মডেল ভার্বগুলো কি, ক্যান পারা, খুড পারা অতীত অর্থে, মে সম্ভাবনা অর্থে পারা বোঝায়, মাইট পাস্ট অফ মে আমি দেখাচ্ছি, শ্যাল বা উইল ভবিষ্যৎকালের অক্সিলারি রূপে ব্যবহৃত হয়, উড অতীত অভ্যাস, ইউজ টু অতীত অভ্যাস অর্থে বসে। দেখেন এইখানে যে মিনিং গুলো দেওয়া, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি এই প্রত্যেকটা মডাল ভার্ব কোন অর্থটা দেয় সেভাবে লেখা আছে, কিন্তু মডাল ভার্ব গুলো বৈচিত্র্যময়, এই প্রত্যেকটা মডেলের উপর আবার আলাদা আলাদা ক্লাস আছে, হ্যাঁ সেশন আছে, সেটা আমি দেখাবো পরে ইন ডিটেলস, কিছু সেশন আছে। উডের বিভিন্ন ব্যবহার হতে পারে, ফিউচার পসিবিলিটি অর্থে উডের ব্যবহার হয়, হ্যাঁ আমি সেগুলো দেখাবো। শুড উচিত অর্থে, আউট টু এটার মানে উচিত। এখানে পার্থক্যটা কি, সবগুলোতে কিছু 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 পার্থক্য আছে। যেমন অ্যাজ ইউজুয়াল কারো কোনো কাজ করা উচিত, আমার বই পড়া উচিত, আই শুড রিড বুক, তার বাড়ি যাওয়া উচিত, হি শুড গো হোম। সো এই জায়গাগুলোতে আপনি শুডের ব্যবহার করেন। ওর টু মানে উচিত, এটার ব্যবহার কোথায় হয় জানেন, কোনো একটা কাজ কারো দায়িত্বের সাথে করা উচিত, কর্তব্যের সাথে করা উচিত, কাজটা না করলে হয় না, এই জায়গাটাতে শুডের পরিবর্তে যদি ওর টু ব্যবহার করা হয় সেটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। যেমন আমার দেশের সেবা করা উচিত, ইউ ক্যান সে আই শুড সার্ভ মাই কান্ট্রি। Instead of should, if you use here, I ought to serve my country, it will be more better and more perfect. Okay? Then আমার পিতামাতাকে মান্য করা উচিত, আই শুড obey মাই প্যারেন্টস। সো ইনস্টেড অফ শুড, ইফ ইউ ইউজ হেয়ার আই ought টু obey মাই প্যারেন্টস, দ্যাট উইল বি মোর বেটার। ওকে, সো এই হচ্ছে ওট টু আর শুডের পার্থক্য। ওট টুটা হচ্ছে পলাইটলি কোনো কিছু করা উচিত, দায়িত্বের সাথে, উইথ ডিউ রেসপেক্ট, আর কর্তব্যের সাথে অর্থাৎ রেসপন্সিবিলিটি বা ডিউটি যে জায়গায় আসে সেইখানে ওট টু ব্যবহার করলে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। হ্যাঁ, শুড ব্যবহার করলে এটা ভুল এরকম না। মাস্ট মানে অবশ্যই, নিড টু মানে প্রয়োজন, ডেয়ার টু মানে সাহস করা, উড বেটার অর রাদার বরং, উচিত বা ভালোই, এরকম একটা মিনিং দেয়। তাহলে এইগুলো হচ্ছে মডাল বা এই সেমি মডালগুলোর অ্যাকচুয়াল অর্থ। এইখানে দেখেন খুব সহজ করে একটা টেবল দেওয়া আছে, যারা ইংলিশে একদমই দুর্বল, যারা পারেন না, যারা বেসিক থেকে ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করতে চান, জাস্ট এইটা একবার প্র্যাকটিস করলে আপনার কোথাও প্রবলেম হবে না। এখানে মূলত মডালের অর্থটা জানতে হবে। যেমন দেখেন, আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি, আই কুড স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারতাম, আই মে স্পিক ইংলিশ, এর মানেও আমি ইংরেজি বলতে পারি। বাট পার্থক্যটা কি দেখেন, এইটা বুঝতে হবে। ক্যান মানেও পারা, মে এই শব্দটার অর্থও পারা। পার্থক্য হচ্ছে ক্যান অ্যাবিলিটি বা সামর্থ্য অর্থে পারা বোঝায়, মে পসিবিলিটি বা সম্ভাবনা অর্থে পারা বোঝায়। অর্থাৎ বিষয়টা কেমন, আমি ইংরেজি ভাষা জানি, আমি বলতে পারি, এই জন্য আমি বলছি আই ক্যান স্পিক ইংলিশ, আমি বলতে পারি। আমি 10 কেজি ভার বহন করতে পারি, আমার শক্তি আছে, দম আছে, সামর্থ্য আছে, তাই আমি পারি। আই ক্যান টেক 10 কেজি লোড, আমি একটানা 10 মাইল দৌড়াতে পারি। আই ক্যান রান 10 মাইলস অ্যাট এ স্ট্রেস, সো এটা আমার অ্যাবিলিটি।
কিন্তু আমি যদি বলি আজ বৃষ্টি হতে পারে, আই মিন ইট হ্যাজ আ পসিবিলিটি, বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আছে, একটা চান্স আছে, হতেও পারে নাও পারে। এখানে মেয়ের ব্যবহার হয়। এখন আমি ক্যান এবং মেয়েকে স্পিক ভার্ব দিয়ে কিভাবে ইউজ করতে পারি? আমি ইংরেজি জানি, আমি বলতে পারি, এটা বলার ক্ষমতা, অ্যাবিলিটি আমার আছে, এই জন্য বলছি আই ক্যান স্পিক ইংলিশ। এখন আমি কখন বলতে পারি আই মে স্পিক ইংলিশ? পসিবিলিটি অর্থে। কেমন সেটা? যেমন আমি এখন আপনাদের সামনে কথা বলছি, আপনাদের সঙ্গে মরাল ভার্বের উপর লেকচার দিচ্ছি বাংলায়, আমি তো বাংলায় কথা বলছি আপনাদের সামনে। এখন আমি এইভাবে কথাটা বললাম যে আমি তো এখন আপনাদের সামনে বাংলায় কথা বলছি, বাংলায় লেকচার দিচ্ছি, আমি কিন্তু এখন ইংরেজিতে কথা বলতে পারি, আমি কিন্তু এখন ইংরেজিতে লেকচার দিতে পারি। মানে হয়তো আমি এই বাংলা থেকে বাংলাকে স্কিপ করে এখন আপনাদের সামনে ইংরেজিতে কথা বলবো। এই যে বলতে পারি, হয়তো বলবো, পসিবিলিটি, এইখানে মে এর ব্যবহার হয়। নাও I may speak English in front of you. You all know that. Today, in this class, I'm going to talk about practical use of modal and semi-modal auxiliary verb. So that is a benefit of learning modal auxiliary verb. When you are going to make sentences using modal auxiliary verb, you don't need to add s, es, d, ed or ing with the main verb. Just you have to put the base form of main verb. Before going to learn modal auxiliary verb, you have to know actual word meaning of every modal verb. And if you have clear concept about all modal auxiliary verb, you will be able to expert and fluent in English within very short time. সো দ্যাট ইজ দ্য থিংস। আমি বলতে পারি ইংরেজিতে, হয়তো বলবো, এই যে পসিবিলিটি, সম্ভাবনা অর্থে মেয়ের ব্যবহার হয়। আই মাইট স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতেও পারতাম। হ্যাঁ, পাস্ট অফ মে, পাস্ট পসিবিলিটি বোঝায়। আই শ্যাল স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলবো। আই শুড স্পিক ইংলিশ, আমার ইংরেজিতে কথা বলা উচিত। আই উইল স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলবো। আই উড স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতাম। আই ইউজ টু স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে অভ্যস্ত ছিলাম। উড, অ্যাজ ইউজুয়াল, কেউ কোনো কিছু করতো, এরকম একটা মিনিং দেয়। ইউজ টু, অতীতে কেউ কোনো কাজ করতে অভ্যস্ত ছিল, অ্যাডিক্টেড ছিল, এমন কোনো কাজ যে কাজ কেউ রেগুলার ওয়েতে করতো, তার হ্যাবিট ছিল, না করে পারতো না, এখানে ইউজ টু এর ব্যবহার হয়। সো আই আউট টু স্পিক ইংলিশ, আমার ইংরেজি বলা উচিত। আই মাস্ট স্পিক ইংলিশ, আমি অবশ্যই ইংরেজি বলবো। আই নিড টু স্পিক ইংলিশ, আমার ইংরেজি বলা প্রয়োজন বা দরকার। আই ডেয়ার টু স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলার সাহস রাখি, সাহস দেখাই, ক্ষমতা দেখাই। মনে করেন আমি বলতে পারি না, হ্যাঁ, কিন্তু আমি সাহস করে কথা বলছি আমি ইংরেজিতে। সো আই ডেয়ার টু স্পিক ইংলিশ। এইভাবে আপনি যে সাবজেক্ট নিবেন, যে মডেল নিবেন, যে মেইন ভার্ব নিবেন, সেইভাবেই সেন্টেন্স তৈরি করতে পারবেন। জাস্ট ইউ হ্যাভ টু প্র্যাকটিস হিয়ার। এখানে অনেক সুন্দরভাবে দেওয়া আছে। তাহলে ফার্স্টে সাবজেক্ট, দেন মডাল ভার্ব, দেন মেইন ভার্বের বেস ফর্ম। আই ক্যান স্পিক ইংলিশ, আই কুড স্পিক ইংলিশ, এই যেভাবে বললাম সেভাবেই দেওয়া আছে। এখন দেখেন, আমাদের সেন্টেন্স বা বাক্য শুধু এইভাবে তৈরি করলে হবে না। আমি টেন্সের ক্লাসে দেখিয়েছিলাম একটা সেন্টেন্স বা বাক্যকে আমরা কতগুলো ওয়েতে, কতভাবে ট্রান্সফর্ম করতে পারি। এই ট্রান্সফরমেশনের জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের জানা দরকার। সো ট্রান্সফর্ম বা ট্রান্সফরমেশন আমরা কিভাবে করতে পারি, এটা আমাদেরকে একটু দেখতে হবে। তাহলে এখানে মডাল ভার্বটা আশা করি বুঝতে পারছেন। হি ইউজ টু, দেখেন সাবজেক্ট হি, ইউজ টু, এটা হচ্ছে আমার মডালের পার্ট। দেন সুইম, এটা মেইন ভার্ব। হি ইউজ টু সুইম ইন দ্য রিভার ইন হিজ বয়হুড, সে শৈশবে নদীতে সাঁতার কাটতো, সাঁতার কাটতে অভ্যস্ত ছিল। মাদার ইউজ টু রিসাইট হোলি কোরআন এভরিডে, মা প্রত্যহ কোরআন পাঠ করতেন। মাদার ইউজ টু রিসাইট Holy Quran every day. He could answer the question. He could answer the question. Himel would go to the cinema at times. হিমেল মাঝে মধ্যে সিনেমা দেখতে যেত, কেউ কোনো কাজ করতো। হিমেল would go to the cinema at times. You should obey your parents. I mean, here you can see instead of should, if you use you ought to obey your parents, that will be more perfect or more better. দেন এই হচ্ছে মূলত মডাল ভার্বের ফাংশন বা অর্থ। আমি আপনাদের বললাম মডাল কেন পড়তে হবে, কোন কাজে লাগবে।
ব্যাকগ্রাউন্ড নলেজটা তাহলে কি, যে টেন্স শিখি আমরা ইংলিশে কথা বলার জন্য, কিন্তু শুধু টেন্স দিয়ে মনের সম্পূর্ণ ভাব বা হোল সেন্স প্রকাশ করা যায় না। এটাকে আরো ব্রডেন করার জন্য, আরো বাড়ানোর জন্য, ইন ডিটেলসে কথা বলার জন্য, যে কোনো কিছু বাংলায় ভাবলে যেন আমি ইংলিশে ইনস্ট্যান্টলি বলতে পারি, তার জন্য টেন্সের পাশাপাশি এই মডেলের ব্যবহার শিখতে হয়। মডেলের ব্যবহার জানলে এটাকে আরো ডিটেলসে বলা যায়। এখন আহ, শুধু সেন্টেন্স বা বাক্য এইভাবে তৈরি করলে হবে না, একটা বাক্যকে কিভাবে আমরা নেগেটিভ করতে পারি, কিভাবে ইন্টারোগেটিভ করতে পারি, এটা আমাদের একটু দেখতে হবে। সো হ্যার ইউ ক্যান সি, দেখেন, যে কোনো সেন্টেন্স বা বাক্যকে নেগেটিভ করার নিয়ম হচ্ছে ওই বাক্যের ভিতর যে অক্সিলারি বা হেল্পিং ভার্বটা থাকে তার সাথে নট ইউজ করলে বাক্যটা নেগেটিভ হয়ে যায়। ইভেন অক্সিলারি বা হেল্পিং ভার্বটাকে সাবজেক্টের আগে নিয়ে আসলে ইন্ট্রোগেটিভ হয়ে যায়, খুবই সিম্পল। হ্যাঁ, তো এই মডেলগুলো তো অন কাইন্ডস অফ অক্সিলারি ভার্ব, জাস্ট এটার সাথে নট বসান। আপনি যে সাবজেক্ট নেন, যে মডেল নেন, যে মেইন ভার্ব নেন, সেইভাবেই সেন্টেন্স তৈরি হতে থাকে। দেখেন, আই ক্যান নট স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি না। উই কুডন্ট রাইট আ লেটার, আমরা চিঠি লিখতে পারতাম না। ইউ শুডন্ট ড্র আ পিকচার, তোমার ছবি আঁকা উচিত না। হি উডেন্ট সিং আ সং, সে গান গাইতো না। সে মাইটন্ট প্লে ফুটবল, মাইট নট, সে ফুটবল নাও খেলতে পারতো। বাংলাটা কেমন, সে ফুটবল নাও খেলতে পারতো। হ্যাঁ, দে, দে এর সাথে শ্যাল হয় না। সো এটা সাবজেক্ট আই অথবা উই হলে শ্যালের ব্যবহারটা করা যায়। ইভেন মডার্ন গ্রামারে শ্যালের ব্যবহারটা তেমন হয় না, প্রত্যেকটা জায়গায় উইলের ব্যবহার হয়। এই জন্য সো আই শ্যান্ট ডু দ্য ওয়ার্ক, আই শ্যান্ট, আমি কাজটা করব না, এরকম। দে ওন্ট ক্লাইম্ব আ ট্রি, তারা গাছে উঠবে না। ক্লাইম্ব, দে ওন্ট ক্লাইম্ব আ ট্রি, তারা গাছে উঠবে না। রানা মাস্টন্ট, আই মিন মাস্ট নট ড্রাইভ আ কার, রানা অবশ্যই গাড়িটা চালাবে না। সো এইভাবে জাস্ট মডেলের সাথে নট বসালে একটা বাক্য নেগেটিভ হয়। ইউ ক্যান নট ড্র আ পিকচার, তুমি ছবি আঁকতে পারো না। ইউ কুডন্ট ড্র আ পিকচার, তুমি ছবি আঁকতে পারতে না। ইউ শুডন্ট ড্র আ পিকচার, তোমার ছবি আঁকা উচিত না। ইউ উডন্ট ড্র আ পিকচার, তুমি ছবি আঁকতে না। ইউ মাস্টন্ট, আই মিন মাস্ট নট ড্র আ পিকচার, তুমি অবশ্যই ছবি আঁকবে না। আই শান্ট গো টু ঢাকা, আমি ঢাকা যাব না। হি ওন্ট ডু ইট, সেটা করবে না। ওন্ট মিন্স উইল নট, শ্যান্ট মিন্স শ্যাল নট, মাস্ট নট, উড নট, শুড নট। হ্যাঁ, দেন উই ওন্ট এগ্রি অন ইট, আমরা এটাই রাজি হব না। এখানে বাংলাটা একটু ভুল আছে, রাজি হব না কথাটা এরকম, উই ওন্ট এগ্রি অন ইট। শি নিডেন্ট টু গো দেয়ার, এখানে একটা টু হবে, নিড নট টু। শি নিডেন্ট টু গো দেয়ার, তার সেখানে যাওয়ার দরকার নাই। হ্যাঁ, এরপর যখন আপনি কোশ্চেন তৈরি করবেন, তখন জাস্ট মডেল ভার্বটাকে সাবজেক্টের আগে নিয়ে আসবেন, আর কিছুই না। ক্যান আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলতে পারি। খুড ইউ ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার, খুড ইউ ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার, আমরা কি বিষয়টা আলোচনা করতে পারতাম। বোঝার চেষ্টা করেন, যারা একদমই দুর্বল, যারা ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারেন না, যারা মনে করেন আহ, আমার হচ্ছে না, আমি পারছি না, আমি ল্যাঙ্গুয়েজটা শিখতে চাই, দেখেন, এই এই বিষয়গুলোকে অনেকে সহজভাবে নেন, এই জন্য আপনারা পারেন না। কারণ কি, সাবজেক্টের আগে মডেল আনলেই আমার কোশ্চেন তৈরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, যে কুড উই ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার, আমরা কি বিষয়টা আলোচনা করতে পারতাম। আপনার মনে হচ্ছে এটা তো সহজ জিনিস, আমি তো পারবো। কিন্তু স্পিকিং করতে গেলে, কথা বলতে গেলে এটা প্র্যাকটিসে রাখার দরকার হয়। এই জন্য এটা ঠুটস্থ রাখতে হয়, মুখের উপর রাখতে হয়। প্র্যাকটিস না করলে, আপনি ফাংশনটা বোঝেন ঠিক আছে, গ্রামাটিক্যাল ফাংশন বোঝেন, এটা ঠিক আছে, কিন্তু ইনস্ট্যান্ট কথা বলার ক্ষেত্রে এটা আপনার মুখে আসছে কিনা, এইটা আপনাকে দেখতে হবে। এই জন্য এটা জানলেও, এটা পারলেও, জানার পরে, পারার পরেও প্র্যাকটিস করতে হয়। প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, ইউ অল নো দ্যাট প্র্যাকটিস মেক্স a man perfect, so without practicing how can you be able to expert and fluent in English within very short time. You have to practice a lot. So could we discuss about the matter, আমরা কি বিষয়টা আলোচনা করতে পারতাম। উড ইউ সুইম ইন দ্য রিভার, তুমি কি নদীতে সাঁতার কাটতে। বাংলাটা কেমন দেখছেন, এটা হচ্ছে কুড মানে পারতাম, করতাম। আর উড হচ্ছে করতো, পারতো, যেত, খেত, পাস্ট হ্যাবিট। উড হচ্ছে পাস্ট হ্যাবিট, বোঝেন কিন্তু, অতীত অভ্যাস। আর কুড হচ্ছে পাস্ট অ্যাবিলিটি, অতীত সামর্থ্য, পাস্ট অ্যাবিলিটি। হ্যাঁ, সো উড ইউ সুইম ইন দ্য রিভার, তুমি কি নদীতে সাঁতার কাটতে। মাস্ট হি ড্র আ পিকচার, সে কি অবশ্যই এই ছবিটা আঁকবে, সে কি অবশ্যই একটা ছবি আঁকবে। মে শি রাইট আ লেটার, সে কি একটা চিঠি লিখতে পারে। মে শি রাইট আ লেটার, সে কি একটা চিঠি লিখতে পারে পসিবিলিটি অর্থে। শুড দে স্পিক ইন ইংলিশ, তাদের কি ইংরেজি বলা উচিত।
শুড দে স্পিক ইন ইংলিশ, তাদেরকে ইংরেজি বলা উচিত। সো এইভাবে সেন্টেন্সগুলো হবে। এখানে এগুলো দেওয়া আছে অনেক সুন্দরভাবে। ইউ হ্যাভ টু প্র্যাকটিস। আপনারা দেখেন এটা এটা টিচারের হেল্প নেওয়ার কিছুই না। দেখলে আপনারা বুঝতে পারবেন, ইংলিশ দেওয়া আছে, বাংলা দেওয়া আছে, যেভাবে বলছি ফাংশন ঠিক সেইভাবেই হবে। কুড ইউ স্পিক ইন ইংলিশ, ক্যান ইউ স্পিক ইন ইংলিশ, হ্যাঁ। সো পরপর সবগুলো সেন্টেন্স দেওয়া আছে, হ্যাঁ। ডেয়ার ইউ ওপেন ইট, ক্যান ইউ লিভ দ্য বার্ডেন, শ্যাল আই শাট দ্য ডোর, হ্যাঁ। সো আগে মডাল ভার্ব, দেন সাবজেক্ট, দেন মেইন ভার্ব, তারপর আপনার এক্সটেনশন। এইভাবে কোশ্চেনগুলো তৈরি করা। দুই একটা কোশ্চেন একটু ডিফারেন্ট স্ট্রাকচারে আছে, যেমন এই যে উড ইউ মাইন্ড ওপেনিং ইউর ব্যাগ, এটা এই উডের ডিটেলস ব্যবহার যখন দেখাবো তখন এটার ভিতর পাবেন। বাট আপনারা যতটুকু বুঝতে পারেন, যতটুকু নিতে পারেন, সেইভাবে আপনাদের প্রাথমিকভাবে কাজটা হবে মডাল ভার্বগুলোর অর্থ জানা, যে মডালগুলো মূলত কি। এরপর হচ্ছে সেন্টেন্স তৈরি করা, প্রত্যেকটা সেন্টেন্স বা বাক্যের অর্থ বোঝা। এই অর্থগুলো মডাল ভার্বের অর্থ অনুসারে পরিবর্তন হয়। এরপর নেগেটিভ করা, ইন্টারোগেটিভ করা, দ্যাট ইজ দ্য ফাংশন। এটা হচ্ছে মডাল ভার্বের প্রাইমারি কনসেপ্ট। এরপর দেখেন, এই যে মডাল ভার্বের প্রাইমারি কনসেপ্টের কথা বললাম, এরপর যে কথাটা বলতে চাচ্ছি, এই প্রত্যেকটা মডেলের আবার ডিটেইলস কিছু ব্যবহার আছে। এই যে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, বা উইল, উড, ইউজ টু, ought টু, মাস্ট, নিড টু, ডেয়ার টু, উড বেটার, রাদার। এইগুলোর প্রত্যেকটারই ডিটেইলস ইউজ আছে। এই ব্যবহারটা আমাদেরকে একটু জানতে হবে। এই ব্যবহারটা আমাদেরকে একটু বুঝতে হবে, ভালোভাবে নেওয়ার চেষ্টা করতে হবে। সেটা আমি দুই একটা একটু দেখিয়ে দিচ্ছি, তারপর অন্য পার্টে আসবো। প্রত্যেকে একটু বোঝার চেষ্টা করেন বা নেওয়ার চেষ্টা করেন। দেখেন, ইউজেস অফ ক্যান ভার্ব। এই যে ক্যান ভার্বটা, আমি জানি যে ক্যান মানে পারা, আই ক্যান ডু দ্য ওয়ার্ক, হি ক্যান প্লে ফুটবল। আমি কাজ করতে পারি, সে ফুটবল খেলতে পারে। আমরা তো ক্যানটাকে সহজভাবেই নিতে পারি, তাই না? যে ক্যান মানে পারা। কিন্তু না, এইটার আবার কিছু ফাংশন আছে। এই ফাংশনটা আমাদেরকে একটু দেখতে হবে, একটু নেওয়ার চেষ্টা করতে হবে। সেটা কেমন? দেখেন, আমি আজকে একটা বা দুইটা বুঝিয়ে দিচ্ছি, নেক্সট ক্লাসে আরো ডিটেলস এটা বলবো। একসাথে সব দেখাতে গেলে আপনারা নিতে পারবেন না, গুলিয়ে ফেলবেন। তো দেখেন, ক্যান ভার্বের ব্যবহারটা এখানে কি বলছে। ক্যান হচ্ছে একটি মডাল অক্সিলারি ভার্ব। ক্যান শব্দটি সেন্টেন্সে বিভিন্ন জায়গায় বসে ভিন্ন ভিন্ন অর্থ প্রদান করে থাকে। এখন আমরা দেখব ক্যান শব্দটি সেন্টেন্সে কতভাবে বসতে পারে এবং কত ধরনের অর্থ দিতে পারে। ফর এক্সাম্পল, ক্যান প্লাস ভার্বের বেস ফর্ম, যেটা অ্যাবিলিটি বোঝায়, সামর্থ্য বোঝায়। এটা ক্যানের ইন জেনারেল ব্যবহার, যেটা আমরা অ্যাজ ইউজুয়াল জানি। স্ট্রাকচার টু, ক্যান বি প্লাস নাউন, হতে পারে বোঝায়। স্ট্রাকচার থ্রি, ক্যান বি প্লাস পজিশন, কেউ কোথাও থাকতে পারে বোঝায়। এখানে বোঝার চেষ্টা করেন, ক্যানটা মডাল ভার্ব, আর বি, বি, এই যে একটা ওয়ার্ড, এইটা একটা মেইন ভার্ব। বি ভার্বটা খুবই পাওয়ারফুল একটা ভার্ব। এই ভার্বের দুইটা অর্থ, একটা হচ্ছে হওয়া, একটা হচ্ছে থাকা। বি এর পর যদি নাউন বা পার্সন বসে, তাহলে বি এর মানে হওয়া। যদি প্লেস, অর্থাৎ কোনো জায়গা বা অ্যাডভার্ব বসে, তাহলে বি এর মানে থাকা। আবার ক্যান হ্যাভ প্লাস পজিশন, হ্যাভ এর মানেও থাকা, আছে বা থাকা বোঝায়। এটা হচ্ছে কারো অধিকারে বা মালিকানায় কোনো কিছু থাকা বোঝাতে হ্যাভ এর ব্যবহার হয়। এই যে ফাংশনগুলো, এই ফাংশনগুলো আমাদের বুঝতে হবে। এটা না বুঝলে কি হবে, এই ধরনের কথা যখন আমি বাংলায় বলবো, ইনস্ট্যান্টলি আমি ইংলিশে ট্রান্সফর্ম করতে পারবো না। কিন্তু একবার এটা শিখে নিতে পারলে, এই কনসেপ্টটা নিতে পারলে, এটা আপনি আর কোনোদিনও ভুলবেন না। তো দেখেন, ক্যানের অ্যাজ ইউজুয়াল অর্থাৎ সাধারণ যে ব্যবহারটা, আই ক্যান ডু দ্য ওয়ার্ক, অ্যাবিলিটি বা সামর্থ্য অর্থে, আমি কাজটা করতে পারি। আই ক্যান প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে পারি। আই ক্যান রান 20 মাইলস অ্যাট এ স্ট্রেচ, আমি একটানা 20 মাইল দৌড়াতে পারি। আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। মানে অ্যাজ ইউজুয়াল ক্যান বলতে যেটা জানি, যেটা চিনি, যে ব্যবহারটা জানি, সেটা হচ্ছে এখানে দেওয়া আছে। এরপর যেটা দেখতে হবে সেটা হচ্ছে, দেখেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই ক্যান ভার্বটি, হ্যাঁ, মনে রাখেন, ক্যান মানে আমরা জানি পারা, কিন্তু এই জায়গাটায় আমার বিষয়টা ভুলে যেতে হবে। এই ক্যান ভার্বটি আবার রিকোয়েস্ট, পারমিশন বা সাজেশনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আবারও বলছি, অনুরোধ, অনুমতি বা পরামর্শ দেওয়া অর্থে ইংলিশ ল্যাঙ্গুয়েজে ক্যানের ব্যবহার হয়। কি কি বললাম?
ক্যান মানে পারা আমরা জানি, ঠিক আছে, কিন্তু আবার অনুরোধ, অনুমতি বা পরামর্শ, এই জায়গাটায় অনেকে কনফিউশন ফেস করে। এখানে মূলত তিনটা ভার্বের ব্যবহার হয়: ক্যান, কুড অ্যান্ড উড। আবারও বলছি, প্রত্যেকটা ভার্বের নিজস্ব অর্থ আছে, ব্যবহার আছে। কুড মানে অতীত সামর্থ্য বোঝায়, পারতাম, করতাম, এরকম বোঝায়। উড অতীত অভ্যাস বোঝায়, পাস্ট হ্যাবিট, করতো, যেত, খেত, এরকম বোঝায়। ক্যান প্রেজেন্ট অ্যাবিলিটি বোঝায়, পারে, তাই না? এখন প্রত্যেকটা ভার্বের অর্থ থাকলেও, বোঝেন কিন্তু, এই তিনটা ভার্ব ক্যান, কুড এবং উড রিকোয়েস্ট, পারমিশন অ্যান্ড সাজেশনের জন্য ব্যবহৃত হয়, অনুরোধ, অনুমতি বা পরামর্শ দেওয়া অর্থে ব্যবহৃত হয়। ক্যান শব্দটি মূলত ইনফর্মাল অর্থ প্রদান করে, কুড এবং উড শব্দটি এখানে ফর্মাল অর্থ প্রদান করে। অর্থাৎ যার সাথে আপনার তুই তোকারি বা তুমি আমি করে সম্পর্ক, বন্ধু বান্ধব সম্পর্কে, সেখানে ক্যানের ব্যবহার হয়। আর আপনার আপনার থেকে সিনিয়র, রেসপেক্টেড পারসন, টিচার, অফিসার, বস, এখানে কুড বা উডের ব্যবহার করতে হয়। কেমন সেটা? ক্যান ইউ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, এর বাংলা অর্থ কি? যে তুমি কি আমাকে এক গ্লাস পানি দিতে পারো, বা তুমি কি আমাকে এক গ্লাস পানি দিবে। আবার বোঝেন, ক্যান ইউ সিট বিসাইড মি, তুমি কি আমার পাশে বসবে। এইখানে আমি যদি বলতাম কুড ইউ সিট বিসাইড মি অর উড ইউ সিট বিসাইড মি, আপনি কি আমার পাশে বসবেন। এখন দেখেন, তাহলে ক্যান ব্যবহার করলে আমি তুমি করে বলতে পারি, কুড বা উড ব্যবহার করলে আপনা আপনি করে বলতে পারি। এটা এটা বেশি পলাইটনেস ক্রিয়েট করে, সম্মান প্রদর্শন অর্থে কুড বা উডের ব্যবহার হয়, ক্যানটা ইনফর্মাল মিনিং ক্রিয়েট করে। কিন্তু সব থেকে বড় কথা যেটা, আমি বাংলাটা কি বলছি, যে ক্যান ইউ সিট বিসাইড মি, তুমি কি আমার পাশে বসবে। এখন আপনি কিন্তু প্রশ্ন করতে পারেন, তো আমি ক্যানের ব্যবহার বা কুডের ব্যবহার কেন করতে যাবো, আমি তো এটা উইল দিয়ে বলতে পারি। এটা তো ফিউচার টেন্স হয়ে যাচ্ছে, যে উইল ইউ সিট বিসাইড মি, তুমি কি আমার পাশে বসবে। তো ক্যান কেন ব্যবহার করছি দেখেন, ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ, এটা কোনো স্ট্রাকচারের ভিতর সীমাবদ্ধ নয়। এটা সিচুয়েশন অনুযায়ী আমাকে ইউজ করতে হয় বা ব্যবহার করতে হয়। এই ক্যান বলেন, কুড বলেন, উড বলেন, উইল বলেন, সবই হচ্ছে মরাল ভার্ব। সব ভার্বগুলোই পসিবিলিটি, প্রবাবিলিটি, অ্যাবিলিটি, অব্লিগেশন এই অর্থে বসে থাকে। এখন উইলের ব্যবহার কেন করব না? আমি বলতে পারি উইল ইউ সিট বিসাইড মি, যে তুমি কি আমার পাশে বসবে, কিন্তু সেটা না বলে ক্যান ইউ সিট বিসাইড মি, তুমি কি আমার পাশে বসবে, কেন বলছি? আপনি যাকে কথাটা বলছেন যে তুমি কি আমার পাশে বসবেন, আপনার বলার ধরনটা কেমন? আপনি যদি অ্যাজ ইউজুয়াল আপনার মতো করে বলেন তুমি কি আমার পাশে বসবে, আপনি উইলের ব্যবহার করতে পারেন। কিন্তু তাকে যদি আপনি অনুরোধ করে বলেন, রিকোয়েস্ট করে বলেন, আপনার বলার ধরনের উপর, সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে আপনি ক্যান বলবেন, কুড বলবেন, উড বলবেন না উইল বলবেন। আপনি যদি তাকে কথাটা এইভাবে বলেন, তুমি কি একটু আমার পাশে বসবে, ক্যান ইউ সিট বিসাইড মি, ক্যান ইউ টেল মি অ্যাবাউট ইউর লাইফ স্টোরি, তোমার জীবনের গল্পটি আমাকে বলবে, ক্যান ইউ গো উইথ মি অ্যাট লাঞ্চ, আমার সাথে লাঞ্চে যাবে। বুঝতে পারছেন? অনুরোধ করে বললে আমরা ক্যানের ব্যবহার করব। এরপর আপনি যদি আপনার থেকে সিনিয়র কারোর সাথে কথা বলেন বা ফর্মালি কথা বলেন, কুড ইউ গো উইথ মি এট লাঞ্চ, আপনি কি আমার সাথে লাঞ্চে যাবেন। উড ইউ টেল মি অ্যাবাউট ইউর লাইফ স্টোরি, আপনার জীবনের গল্পটি আমাকে বলবেন। কুড ইউ সিট বিসাইড মি, আপনি কি একটু আমার পাশে বসবেন। উড ইউ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, আমাকে কি এক গ্লাস পানি দিবেন। তাহলে আমি কি বললাম? ক্যান, কুড অ্যান্ড উড রিকোয়েস্ট, পারমিশন অ্যান্ড সাজেশন, অনুরোধ, অনুমতি এবং পরামর্শ দেওয়া অর্থে ব্যবহৃত হয়। এখানে আপনার ভুলে যেতে হবে, ক্যান মানে পারা, কুড মানে পারতাম, উড মানে করতো, যেত, খেত, এগুলো ভুলতে হবে। জাস্ট এটাই মনে রাখতে হবে, এই তিনটা ভার্ব, পরামর্শ, পারমিশন, আই মিন রিকোয়েস্ট, অনুরোধ, পারমিশন, পরামর্শ, আহ, অনুমতি, আর হচ্ছে সাজেশন, সরি সাজেশন মানে পরামর্শ, এই অর্থে ব্যবহৃত হয়। ক্যানটা ইনফর্মাল মিনিং দেয়, কুড এবং উড ফর্মাল মিনিং ক্রিয়েট করে। এরপর দেখেন স্ট্রাকচার টু, ক্যান বি প্লাস নাউন। এই বি এর মানে হচ্ছে হওয়া, এখানে বিটা মূলত মেইন ভার্ব। হি ক্যান বি আ ডক্টর, সে একজন ডাক্তার হতে পারে। হি ক্যান বি আ মিনিস্টার, সে একজন মন্ত্রী হতে পারে। হি ক্যান বি আ ফ্রিল্যান্সার, সে একজন ফ্রিল্যান্সার হতে পারে। হি ক্যান বি আ গুড টিচার, সে একজন ভালো শিক্ষক হতে পারে। সে একজন ভালো শিক্ষক হতে পারে। দেন হ্যার ইউ ক্যান সি ক্যান বি প্লাস পজিশন, অর্থাৎ যদি কোনো প্লেসকে ইন্ডিকেট করে, বি এর মানে হওয়ার পরিবর্তে থাকা হয়। বি এর অর্থ হওয়ার পরিবর্তে থাকা হয়। হি ক্যান বি অ্যাট দ্য মার্কেট নাও, সে এখন বাজারে থাকতে পারে। সে এখন বাজারে থাকতে পারে। রুমা ক্যান বি অ্যাট
স্কুল নাও, রুমা এখন স্কুলে থাকতে পারে। মাই ফাদার ক্যান বি ইন দ্য অফিস, আমার বাবা অফিসে থাকতে পারে। প্লেস বা জায়গার আগে অ্যাট অথবা ইন প্রেপোজিশনের ব্যবহার করতে হয়। তুলনামূলক বড় জায়গার আগে ইন বসে, ছোট জায়গার আগে অ্যাট বসে। তাহলে বি এর মানে হওয়া, আবার বি এর মানে থাকা। যদি এক্সটেনশনে পার্সন থাকে বা নাউন থাকে, বি এর মানে হওয়া। যদি প্লেস থাকে বা অ্যাডভার্ব থাকে, বি এর মানে থাকা। আরেকটা হচ্ছে ক্যান হ্যাভ প্লাস পজিশন, হ্যাভ এর মানেও থাকা, বি মানেও থাকা। কোন থাকা? সাবজেক্ট নিজে কোনো কিছু থাকে, নিজে কোনো জায়গায় থাকে। হ্যাবের মানেও থাকা। কোন থাকা? সাবজেক্টের অধিকারে বা মালিকানায় কোনো কিছু থাকে। শি ক্যান হ্যাভ আ গার্ডেন ইন দ্য ভিলেজ, তার গ্রামে একটা বাগান থাকতে পারে। হি ক্যান হ্যাভ আ কার, তার একটা গাড়ি থাকতে পারে। রুমা ক্যান হ্যাভ আ বিউটিফুল মোবাইল, রুমার সুন্দর একটা মোবাইল থাকতে পারে। রুমা ক্যান হ্যাভ আ বিউটিফুল মোবাইল। এই দেখেন, এই ব্যবহারটা কতটা গুরুত্বপূর্ণ, আমরা অনেকেই এই জায়গাটা জানি না বা বুঝি না। মনে করেন, দেখেন আমি একটু বলি। মনে করেন ওয়াজ বা ওয়ার, এই ওয়াজ এর বাংলা অর্থ কি? ছিল। আবার আমি যদি বলি হ্যাড, এই হ্যাড এর অর্থ কি? ছিল। তাহলে পার্থক্যটা কি? আমি যদি বলি যে আমার একটা কুকুর ছিল, এখন আপনি যদি বলেন আই ওয়াজ আ ডগ, অর্থ কি হয় জানেন? আমি একটা কুকুর ছিলাম, এরকম হয়ে যায়। আমি তো জানি ওয়াজ মানে ছিল, তো আপনি এরকম ভাবে ওয়াজ বসাই দিতে পারেন, আমরা এটা করি। কিন্তু আপনার এখানে কি হবে? আমার একটা কুকুর ছিল, আই হ্যাড আ ডগ। অর্থাৎ পার্থক্যটা কি? যে ওয়াজ এর মানে ছিল, এটা হচ্ছে সাবজেক্ট নিজে কোনো কিছু ছিল। আর হ্যাড মানে ছিল, এটা হচ্ছে সাবজেক্টের অধিকারে বা মালিকানায় কোনো কিছু ছিল। তাহলে আমি যদি বলি আমি একজন ডাক্তার ছিলাম, এখানে বলতে পারি আই ওয়াজ আ ডক্টর। আমি যদি বলি আমার একজন ডাক্তার ছিল, মনে করেন আমার একজন পার্সোনাল ডক্টর ছিল যে আমার দেখাশোনা করতো, তখন আমি বলতে পারি আই হ্যাড আ ডক্টর। তাহলে আই হ্যাড আ ডক্টর মানে আমার একজন ডাক্তার ছিল, আমার অধীনে, আমার মালিকানায় কেউ একজন ছিল। আর আই ওয়াজ আ ডক্টর, আমি নিজে কিছু ছিলাম। তাহলে ওয়াজ এর মানে সাবজেক্ট নিজে কিছু ছিল। অ্যাম ইজ আর এর মানে আমরা জানি হওয়া, অ্যাম ইজ আর এর মানে কিন্তু থাকাও বোঝায়। যেমন সে ঢাকায় আছে, হি ইজ ইন ঢাকা, অর্থাৎ থাকা বোঝাচ্ছে, সাবজেক্ট নিজে কোনো জায়গায় থাকে। আবার হ্যাভ হ্যাজ এর মানেও থাকা, যেমন তার একটা বাড়ি আছে, তাহলে হি হ্যাজ আ হাউস। এই যে তার একটা গাড়ি আছে বা আমার একটা গাড়ি আছে, আই হ্যাভ আ কার, অর্থাৎ আমার অধিকারে বা আমার মালিকানায় কোনো কিছু আছে। তাহলে অধিকারে বা মালিকানায় কোনো কিছু আছে বা ছিল বোঝাতে হ্যাভ হ্যাজ হ্যাড এর ব্যবহার হয়। সাবজেক্ট নিজে কোনো জায়গায় আছে বা নিজে কোনো জায়গায় ছিল বোঝাতে অ্যাম ইজ আর ওয়াজ আর এর ব্যবহার হয়। তো এই পর্যন্ত যেভাবে বললাম, এই যে জাস্ট একটা ক্যানের ডিটেইলস ব্যবহার আমি দেখালাম, এরকম ভাবে প্রত্যেকটা মডেলের ডিটেইলস ব্যবহার আছে। আমরা নেক্সট ক্লাসগুলোতে দেখবো, অর্থাৎ এরপরে মডেলের উপর আরো দুইটা ক্লাস, প্লাস সেমি মডেলের উপর দুইটা ক্লাস করব, দেন প্যাসিভের উপর একটা ক্লাস করে আমরা প্র্যাকটিক্যাল স্পিকিং এর ভিতরে মুভ করব। এটা হচ্ছে আমাদের নেক্সট টার্গেট। এখন এই পর্যন্ত যে কয়টা স্ট্রাকচার আমি দেখালাম বা যেভাবে বললাম, এখানে যে এক্সাম্পল গুলো দেওয়া আছে, এইটার বাইরে প্রত্যেকটা স্ট্রাকচারের আন্ডারে, যেমন ক্যান বি প্লাস নাউন, এইখানে আপনি নতুন 5টা সেন্টেন্স তৈরি করে নেক্সট ক্লাসে প্রেজেন্ট করবেন আমাকে। হ্যাঁ, ক্যান বি প্লাস পজিশন, এইখানে আপনি 5টা সেন্টেন্স, এই যেটা দেওয়া আছে এটার বাইরে 5টি সেন্টেন্স তৈরি করে আমাকে নেক্সট ক্লাসে দেখান। এই ক্যান হ্যাভ এর ব্যবহার করে 5টি সেন্টেন্স আপনি তৈরি করেন। একবার যদি আপনি কাজ করতে পারেন, একবার যদি তৈরি করতে পারেন, আপনি আর ভুলবেন না। অনেকে আপনারা এখানে যারা আছেন হাউস ওয়াইফ, জব হোল্ডার, বিজি লাইফ লিড করেন, রাতের বেলায় আপনার ফ্রি টাইমে আপনি এই কোর্সটাতে অ্যাডমিশন নিয়েছেন, ভর্তি হয়েছেন, কিন্তু অনেকে মনে করেন আমি পেইড কোর্সে ভর্তি হয়েছে, আমি ক্লাস করলে সব শিখে যাব। না, আপনাকে একটু কাজ করতে হবে, আপনাকে টাইম দিতে হবে, আপনার ব্রেনটাকে অ্যাপ্লাই করতে হবে এই জায়গাটাতে। আমি এখন পড়াচ্ছি, আমি দেখাচ্ছি, আপনার কাছে সুন্দর মনে হচ্ছে, সহজ মনে হচ্ছে, কিন্তু আপনি এখান থেকে চলে যান, আপনার সবকিছুই ভুলে যাবেন। তো এইটা যাতে না হয়, আপনার যাতে এটা টাচে থাকে, চর্চায় থাকে, এর জন্য এই প্র্যাকটিসটা আপনাকে একটু করতে হবে। নেক্সট ক্লাসে আমি আরো ইন ডিটেলসে প্রত্যেকটা মডেল নিয়ে কথা বলবো। বাট এই পর্যন্ত যেগুলো বললাম বা যেগুলো দেখালাম, আপনারা কি বুঝতে পারছেন, নিতে পারছেন ফাংশনগুলো, বিষয়গুলো? ইয়েস, ইয়েস স্যার, সব কিছু বুঝতে পারছি ক্লিয়ার ভাবে। জি স্যার, বুঝতে পারছি। এই জায়গাটাতে আপনাদের কারো কোনো কোশ্চেন আছে, কোনো প্রশ্ন আছে? ক্লাসের পিডিএফ গুলো দিলে ভালো আছে। আমি দ্রুত রেকর্ড এবং পিডিএফ পাঠিয়ে দিব। আমি আজকে মানে আমি, সঙ্গে সঙ্গে দিয়ে দেবেন হ্যাঁ, ক্লাসের পিডিএফ গুলো হ্যাঁ, যেগুলো আছে। আমি আমি কারণ আমি আমাদের রাতেই দিয়ে দিব। যেটা বলছিলেন স্যার যে মানে গ্রুপ করার হ্যাঁ, ব্যাপার, যে কনভারসেশন গ্রুপ, যেটা আমি আমি ওইটা দুইটা আলাদা গ্রুপ করব, অর্থাৎ মেল পার্সনদের জন্য একটা, ফিমেল পার্সনদের জন্য একটা, আমি দুইটা আলাদা গ্রুপ করে আপনাদেরকে আমি দিয়ে দিব। আপনারা এখানে প্র্যাকটিসটা করতে পারবেন। আর আর হোমওয়ার্ক গুলো সেখানে আপনাদের সাবমিট করতে হবে। ঠিক আছে, আমি আপনাদের দিয়ে দিব, সমস্যা নাই।
দ্রুত দিয়ে দিই। এই হোমওয়ার্ক হয়েছে কি ক্যানের ওপর, তাই তো? হ্যাঁ। ক্যানটা আর হ্যাঁ। হ্যাঁ, আর সবগুলো মডেল ভার্বের অর্থই বুঝতে হবে, জানতে হবে, দেখতে হবে ফাংশনগুলো, বিষয়গুলো। ঠিক আছে। আমার কি এই যে সবগুলি ক্লাস কি এখানে দেওয়া আছে এই গ্রুপেই? হ্যাঁ। আমি এই পর্যন্ত যতগুলো ক্লাস হয়েছে আমি সেগুলো আপনাদের পরপর ধারাবাহিকভাবে সাজিয়ে দিব, তাহলে সিকোয়েন্স মেনটেন করে, গ্র্যাজুয়ালি ধারাবাহিকতা মেনটেন করে আপনারা প্রত্যেকটা বিষয় ডেভেলপ করতে পারবেন। ঠিক আছে। ওকে, সো আর কোনো কোশ্চেন? লেট মি নো দ্যাট ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন। এইগুলো আমাদের ধারাবাহিকভাবে ডেভেলপ করতে হবে, এগোতে হবে, দেন আমরা প্র্যাকটিক্যাল স্পিকিং এর ভিতরে মুভ করতে পারবো। ঠিক আছে। ওকে, সো তাহলে ভালো থাকেন সবাই। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আমি দ্রুত রেকর্ড